নাসিরুদ্দিন পাটোয়ারি, তার যে ভাষণ, সে একটা মিটিং এ ছিল, সেই মিটিং এ নাসিরুদ্দিন পাটোয়ারিও ছিল, নাহিদ ইসলাম ছিল, আখতার হোসেনও ছিলেন। দলের এরাই তো মূলত মানে মূল নেতা। এবং স্যার আপনার ছিলেন, মানে হাসনাত আব্দুল্লাহ ছিলেন, সার্জিসকে মনে হয় দেখলাম, হ্যাঁ সেও ছিল। তো এদের সবারই কিন্তু যে অ্যাটিটিউড এবং তাদের যে ভাষা, সেই ভাষাটা আমি দেখলাম যে নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার পক্ষে। নাসিরুদ্দিন পাটোয়ারি খুব স্থূলভাবে বলেছে, কিন্তু নাহিদ ইসলামও কিন্তু এই কথাই বলেছে যে মানে আপনার সংস্কার এবং বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন হবে না। যে সমস্ত রাজনৈতিক দলগুলো তারপরে নির্বাচনে যেতে চাইবে তাদের আমরা বিরোধিতা করব, এটাও বলছেন। যখন এগুলো উনি বলেন, তখন ওনার সামনে দর্শকদের এখানে মানে ওই আমন্ত্রিত অতিথিদের মধ্যে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতা শহীদুদ্দিন চৌধুরী অ্যানিও ছিলেন। অ্যানি সাহেবের সামনে রেখে তারা বলছেন যে যদি কেউ নির্বাচনে যায় এই মুহূর্তে, এই সমস্ত না না করেই, তাহলে কিন্তু আমরা করব। আমার কাছে কেন যেন মনে হয়, যেটা আনিস আলমকে বললেন যে বার্গেন করার চেষ্টা করছে কিনা, আমার কাছে মনে হয় যে কেবল বার্গেন না, এখানে হয়তো আরো কিছু থাকতে পারে কিভাবে, দুটো ঘটনা। সেটা হলো আপনার, ওনারা বললেন এটা মঙ্গলবার দিন, মানে গতকালকে। আবার দেখেন সোমবার দিন ওনারা কিন্তু মার্কিন রাষ্ট্রদূত, ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সাথে দেখা করেছেন, এই এনসিপির 3 নেতা। দেখা করে এসেই তারা এই হুঙ্কার দেওয়া শুরু করলেন। কিন্তু আবার পরের দিন, যেদিন ওরা এনে হুঙ্কার দিচ্ছেন, ওই দিন আবার মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করলেন হলো আলী রিয়াজ এবং মনির হায়দার। এই দেখা করাটা আমার কাছে রহস্যজনক মনে হয়েছে যে ওনারা কেন দেখা করতে গেলেন। আমাদের এখানে একটা সংস্কার প্রক্রিয়া চলছে, তো এইখানে মার্কিন রাষ্ট্রদূতদের কি স্বার্থ, মার্কিনদের কি স্বার্থ? আমরা কি ওনাদের কলকাঠি যেভাবে নাড়ছেন সেভাবে আমাদেরকে চলতে হচ্ছে? এই সংস্কারটা কি ওনাদের দেখিয়ে দেওয়ার সংস্কার? হতেও পারে, কারণ যে দুজন গিয়েছেন তারা তো ওনাদেরই লোক। আলী রিয়াজ তো মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক। এখন উনি গেছেন ওনার হাই কমিশনারের কাছে, হাই কমিশনার তো অ্যাম্বাসেডারের কাছে। তো কেন গিয়েছেন, যে আমরা যা বলেছিলাম তাই কি তুমি করছো, ওইভাবে সংস্কার করতেছো কিনা, এটাও তো জানতে চাইছেন। আবার এর মধ্যে দেখলাম যে ওনারা সংস্কারের জন্য আরো 1 মাস সময় বৃদ্ধি করেছেন, কিন্তু আরো 1 মাস সময় বাড়িয়েছেন। এখন বাড়াইলে কি হবে, আরো 1 মাস। তো এইভাবে সময় ক্ষেপণ যে কিছু হচ্ছে না তাও না। তো এই সবগুলি মিলিয়ে হয়তো কিছু একটা চেষ্টা চলছে, আমার ধারণা চলছে। কিসের চেষ্টা চলছে? নির্বাচনটাকে বিলম্বিত করা যায় কিনা, অথবা আরেকটু পেছানো যায় কিনা, এই ধরনের একটি চেষ্টা। এবং এর সঙ্গে খালি নাসিরুদ্দিন পাটোয়ারি না, মানে এনসিপি এবং আরো একাধিক ফোর্স হয়তো এখানে জড়িত আছে বলে আমার ধারণা। কিন্তু আলটিমেটলি তারপরেও আমি বিবেচনা করি, আমি মনে করি ডক্টর ইউনূস সম্ভবত নির্বাচনের ডেট থেকে সরতে চাইবেন না, আমার ধারণা। কারণ উনি নানা রকম জটিলতার মধ্যে আছেন, উনি খুব একটা আরামে আছেন, আয়েসে আছেন, এরকম মনে করার কোনো কারণ নাই। জি, কাজে আপনি বলছেন শুধু এনসিপি না, আরো একাধিক ফোর্স আছে বলে আপনি মনে করেন। আসলে আমি মনে কারা করি আছে বলে মনে করেন? যেমন জামাতকে আমরা যেমন দেখছি, আপনার তারাও মানে ইসলামী আন্দোলন নির্বাচনের আছে। আগে অনেকগুলো শর্ত জুড়ে দিচ্ছে, যে শর্তগুলো ঠিক যে পূরণ হয়ে যাবে খুব এই ফেব্রুয়ারির মধ্যে, এমন নিশ্চয়তা আমরা পাচ্ছি না। আর কাদেরকে দেখছেন, বা জামাতকেও দেখছেন কিনা, আর কাকে কাকে দেখছেন যারা আসলে নির্বাচন পেছাতে চায়? অন্যদিকে আমরা এটাও একটু বলি যে আমরা দেখছি বিএনপি ফেব্রুয়ারিতে নির্বাচন চায়। আমরা সেনাপ্রধানকে আগে থেকেই শুনে এসেছি যে তারা 18 মাসের মধ্যে নির্বাচন, একটা ডিসেম্বরের মধ্যে পরবর্তীতে বলেছিল, কিন্তু 18 মাস হলে সেই ফেব্রুয়ারি হয়। এখন যদি বলি চাওয়া পক্ষ আর না চাওয়া পক্ষ, কার আসলে ভার বেশি ফেব্রুয়ারিতে নির্বাচনের ক্ষেত্রে? শুনেন, না চাওয়া পক্ষে সবগুলিকে একসঙ্গে করলেও বিএনপির যে চাওয়া পার্টি, বিএনপি তার অর্ধেক হবে না। কাজে ওগুলি বলে তো ভাই লাভ নাই, ওগুলির সংখ্যা বাড়াবেন আপনি, ওজন তো বেশি না, ওজনে বিএনপি বেশি। কিন্তু কাজে আবার কার প্রভাব সরকারের উপর বেশি, সেটাও তো একটা ম্যাটার করে। এখন তো আমার তো মাঝে মাঝে মনে হয় সরকার, মানে ডক্টর ইউনূস বোধ হয় এখন এনসিপি কে রেখে হয়তো বিএনপির বন্দরে নোঙর করার চেষ্টা করতেছেন। সেটা যদি হয় তাহলে তো উনি বিএনপির কথাই বলবেন, আমার ধারণা। জি, আনিস আলমগীর, আপনারও কি মনে হয়, বা আপনার আসলে কি মনে হয়, এনসিপি কে রেখে কি বিএনপির বন্দরে নোঙর করার চেষ্টা করছেন ডক্টর ইউনূস? না, আমি নোংর করে মনে করি না। আমি মনে করি না যে ডক্টর ইউনূস এনসিপি কে এতিম করে চলে যাবে। ওনার ছায়া, ওনার আশীর্বাদ সবকিছু থাকবে। উনি তাদের 2 দলকে কিভাবে রাখতে পারে, এনসিপি কিভাবে একটা গ্রহণযোগ্য আহ, পদ্ধতিতে এই আগামী নির্বাচনে একটা অবস্থান রাখতে পারে, তাদের স্টেক রেখে তারা রাজনীতিতে সক্রিয় হতে পারে, সেই ধরনের একটা প্রচেষ্টা ডক্টর ইউনূস সরকারের পক্ষ থেকে থাকবে। কারণ
একটা খুবই সহজ ব্যাপার। বিএনপি যদি ক্ষমতায় আসে, ডক্টর ইউনূস, এনসিপি, আরো আদার্স যে 5 আগস্ট থেকে যা কিছু হলো সবকিছু যে বিএনপি হজম করবে সেই নিশ্চয়তা নাই, এখনো নাই। কিন্তু ডক্টর ইউনূস, যেটা বলছিলাম যে এনসিপি কে যেহেতু উনি পছন্দ করেন, তার দলই অলমোস্ট উনি তো নানাভাবে বুঝিয়েছেন, তো তাদেরকে তো উনি খালি মাঠে দিয়ে যাবেন না, এমন একটা পজিশনে দিয়ে যাবেন না যে তারা নির্যাতিত হয়, তাদের থ্রেট থাকে, তাদের রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে যায়। তো সেই সব চিন্তা করে আমার মনে হচ্ছে ডক্টর ইউনূস নিজে বিএনপির সাথে এমন একটা সমঝোতা এনসিপি কে করে দেবে যাতে করে তাদের ভবিষ্যৎ নিশ্চিত হয়ে যায়। তারা রাজনীতিতে তাদের প্রতিষ্ঠিত থাকে এবং তারা একটা নিশ্চিন্তের সামনের দিনগুলো কাটাতে পারে। আর তারা যেই হারে আহ জামাতের সঙ্গে মিশে গিয়েছিল, তাতে করে তাদের তাদের যে রাজনৈতিক ভীষণ, তারা যে এন্টি আপনার এটাকে বলবো মুক্তিযুদ্ধ এক ধরনের ইমেজ তাদেরকে দাঁড়িয়েছিল তাদের, সেটা জামাতের সঙ্গে যাওয়াতে আরো একটা জটিল হয়ে গিয়েছিল। যে তাহলে কি জামাত সহ এবং অন্যান্য ফোর্সের সাথে, ইসলামিক ফোর্সের সাথে তারা একসঙ্গে মিলে ইলেকশন করবে কিনা। লেটেস্ট ডেভেলপমেন্টে আমার যেটা মনে হচ্ছে যে তাদেরকে জামাত এখানে আলাদা থাকবে, হয়তো এনসিপি কে আহ, বড় ধরনের একটা অংশ, অংশীদারি তো দেওয়া যে সংসদে, সেটার জন্য ডক্টর ইউনূসের চেষ্টা থাকবে। বিএনপি তো আর 300 আসন নেবে না, তো কিছু আসন তো আছেই। হয়তো আবার জামাত যদি বিরোধী দলে আসে, সেটা মানে কতটা সেই আসন গ্রহণযোগ্য। দেওয়ার চেষ্টাটা আসলে কেমন? হ্যাঁ, সেটা সমঝোতা, যদি তাদের দুই দলের যদি সমঝোতা হয়, বিএনপি যদি চিন্তা করে যে আমরা এতটা আসন ছেড়ে দেব, আর হুম। এনসিপিরও তো কিছু ইয়ে আছে, তাদেরও সমর্থক আছে, তো সবগুলো মিলে তখন আর মুক্তিযুদ্ধ বিরোধী ট্যাগ থাকলো না তাদের কাছে। আর বিএনপির সাথে যদি থাকে, তাহলে এক ধরনের ভোটের সহযোগিতা, দুই দলেরই সহযোগিতা হবে, এবং বিএনপি যে কোনো মূল্যে ক্ষমতায় যেতে চায়। বিএনপি যখন যে কোনো মূল্যে ক্ষমতায় যেতে চায় এবং তাদের জনপ্রিয়তা আছে, তারা এই এই ক্ষমতা হারাতেও চাইবে কেন। তো তারা যে কোনো শর্তে, যে কোনো কন্ডিশনে যাবে। আমার মনে হচ্ছে তারা, ডক্টর ইউনূস যদি এখানে পেছনে থাকেন, মার্কিন এমবেসি যদি পেছনে থাকে, তাহলে এখানে সম্ভাবনা আছে যে এনসিপি কে একটা বড় ধরনের অংশীদারিত্ব দেওয়া, এবং জামাত সেক্ষেত্রে বিরোধী দলে হয়তো নাও বসতে পারে। এখন জানি না, তো এত অগ্রিম বলা খুবই কঠিন, কারণ মানে ডে বাই, মানে দুই দুই চার দিন পর পরে সিনারিও চেঞ্জ হয়ে যাচ্ছে। হুম। লেটেস্ট সিনারিও আমার কাছে এটা মনে হচ্ছে, সামনে এবার কত দূর যাবে। এবং আচ্ছা, কিছু, কিন্তু তাহলে ওই একটু আরেকটু ওটা জিজ্ঞাসা করে নিই, জামাত বিরোধী দল নাও হতে পারে, তাহলে কে হতে পারে বিরোধী দল, আর আছে কে? তখন এনসিপি হবে, এনসিপি বিরোধী দল হবে। ও আচ্ছা, মানে এনসিপি আর বিএনপি আসন ভাগাভাগি করে আবার এনসিপি হ্যাঁ, বিরোধী দল হবে। হ্যাঁ, হ্যাঁ। আপনার মনে আর হচ্ছে তাই? জি। আর জামাত, জামাত তো জানা যায় যে জামাত তো যদি ইয়ে হয়, ওই এখন যে ক্লাসিক পদ্ধতিতে যে ইলেকশন, সে পদ্ধতিতে তারা কয়টা আসন পাবে তারা তো খুব ভালো করেই জানে। সেই জন্যই তো তারা চেষ্টা করছে যে যদি এটা পিয়ার পদ্ধতিতে হয়, তখন তারা অ্যালায়েন্স করলে, যাদের সাথে অ্যালায়েন্স করবে তখন তাদেরও লাভ হবে। এনসিপির সাথে করুক বা আদার্স হুম। ইসলামিক দলগুলোর সাথে করুক, তখন সিনারিও আলাদা হবে। জি। বিএনপি তখন এখন যে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার যে সম্ভাবনা আছে, সেটা তখন থাকবে না। তো সেই জন্য তারা পিয়ার পদ্ধতির উপরে জোর দিচ্ছে, এবং তারাও নিশ্চয়ই চাইবে যে এনসিপি কে তাদের সঙ্গে রাখতে, কারণ এনসিপি হচ্ছে সরকার পার্টি। সরকার জি। তার দলকে তো রাস্তায় ফেলে দেবে না, আমি যেটা শুরুতে বলছি, এতিম করে দেবে না। তাদের একটা, তারা সবচেয়ে বড় কথা হচ্ছে তারা এই অভ্যুত্থানের একটা নেতৃত্ব দিয়েছে। সেই অভ্যুত্থানের ফলে আজকের এই বাংলাদেশ, সেটা ভালো হোক আর খারাপ হোক। তো সেই 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 প্রেক্ষিতে আহ, তাদেরকে এবং ডক্টর ইউনূস ক্ষমতায় আসলেন, সবকিছু মিলে আমার মনে হচ্ছে যে এই জন্য এনসিপি কে একেবারে, বিএনপি বা অন্যান্য রাজনৈতিক নেতারা যেভাবে বলে ওরা ভোটে দাঁড়ালে 5 ভোটও পাবে না, তো ওরা 5 ভোট পাবে না, 5 আসনও পাবে না, সেটাও সত্য। যেমন তেমনি ওদেরকে বাদ দিয়েও ইলেকশন করতে পারছে না, এবং তাদের সব কথা
বা তাদের আবদারও শুনতে হচ্ছে বিএনপি কে, হুম। যেটা আগে বলেছিলাম যে বিএনপি এনিহাও ক্ষমতায় যেতে চায়, আর ক্ষমতায় যেতে হলে তাদেরকে ডক্টর ইউনূসকে চটানোর কোনো সুযোগ নাই। ক্ষমতায় যেতে হলে তাদের এনসিপির সাথে এক ধরনের শেয়ার করতে হবে। আর জি। যেহেতু এখানে বিদেশের কথা বলছি, বিদেশও হয়তো জি, আমি বিএনপি একটু কে। বিদেশিদের ভূমিকা আরেকটু আলাদা করে আলোচনা করি। মার্কিনীদের ভূমিকা তো খুবই গুরুত্বপূর্ণ, এটি আলোচনায় আনবই, কিন্তু এই যে আপনি একটা নতুন সমীকরণের বিষয় ভাবছেন, ভোটে জোট, আমি হুম। মাসুদ কামাল আপনার কাছ থেকে একটু শুনতে চাই। আপনি কি মনে করেন ভোটে আসলে জোট, আসন ভাগাভাগি, এই সমীকরণটা কেমন হতে পারে? অবশ্যই এটাও আবার পরিবর্তন হতে পারে, যেটাও আনিস আলমগীর বলছিলেন। এখনকার বিবেচনায় কি মনে হচ্ছে? আমার কাছে মনে হয় না। আমার কাছে মনে হয় না কেন, দেখেন, এটা হলে পরে না নির্বাচনটা মানে সারা দুনিয়ার কাছে বলেন, মানুষের কাছে বলেন, হাস্যকর হয়ে যাবে। কারণ ডক্টর ইউনূসের কিন্তু একটা ভালো নির্বাচন দেওয়ার কথা উনি বলেছেন যে আমি ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচনটা দিতে চাই। তো যদি ওরকম ভাবে হয় হুম। তাহলে নির্বাচনটা একেবারে হাস্যকর হয়ে যাবে। কারণ আপনি তাহলে কার সঙ্গে কে ফাইট করবে? তাহলে তো কেউ কোনো প্রতিদ্বন্দ্বী থাকছে না তো। এই কেন মাসুদ ভাগাভাগি, ভাই? আসন ভাগাভাগির না ইলেকশন। মাসুদ ভাই, কেন প্রতিদ্বন্দ্বী থাকছে না কিভাবে? তাদের তাদের সাথে জামাতের জামাত কি আপনার মনে নাই যে বিএনপির সঙ্গে আসন ভাগাভাগি করে 51 সালে নির্বাচন করেছে? তো 50টা আসন তাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল। সেরকম এনসিপি কে যদি 50টা 60টা এরকম যদি বিএনপি ছেড়ে দেয়, তাহলে সে আসনে কি বিএনপি তো করেছে এটা। তো বিএনপি যদি ছেড়ে দেয়, তাহলে তো তাদের আসার সম্ভাবনা কি থাকে না? তারা কি বিরোধী দলে থাকে আসতে না, পারে না? থাকে না। আমি বলি আপনাকে, বিএনপি হুম। যে আসনগুলো ছেড়ে দিবে, হুম। বিএনপি যে পলিটিক্যাল পার্টি, তাদের যে ক্যারেক্টার, এই হুম। প্রত্যেকটা আসনে তাদের স্বতন্ত্র প্রার্থী দাঁড়ায় যাবে। হুম। হুম। এবং সেই স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে এনসিপি কোনো পাত্তাই পাবে না, হুম। কোনো পাত্তাই পাবে না। এনসিপি কে জেতায় আনার যত চেষ্টাই করো হোক না কেন, এনসিপি মোটেই সুবিধা করতে পারবে না। হুম। এটা হলো আমার বিশ্লেষণ আর কি। আর এইবার তো নতুন একটা নিয়ম করছে, আপনি তো জোটের প্রতীক নিতে পারবেন না, আপনাকে হুম। নিজের প্রতীক ইলেকশন করতে হবে। হুম। এটা তো আরো ঝামেলা। হুম। হুম। যেখানে ধানের শীষ নাই, সেখানে কিন্তু বিএনপির ভোট এনসিপির বাক্সে যাবে না, সেখানে বিএনপির স্বতন্ত্র প্রার্থীর কাছে যাবে। হুম। কাজেই এনসিপির পক্ষে আপনার এখান থেকে যে ইলেকশন করে জোট করে যে আসা, এনসিপি কে বিএনপিতে জয়েন করতে হবে। পারবে এনসিপি? তার থাকলো না, তত হলো না। এনসিপি কেমন পাশ করে আনতে পারবেন না রে ভাই। আগে অনেক হয়েছে এরকম। অনেক মনে করেন আপনার সিপিবি প্রার্থী নৌকা মার্কেটে দাঁড়াইছে, ওয়ার্কার্স পার্টি নৌকা মার্কেটে দাঁড়াইছে। একটা মার্কা, একটা বাংলাদেশে এখনো মার্কা একটা ফ্যাক্টর, হুম। যেখানে নাকি আপনার ধানের শীষ নাই, আমি এনসিপি কে দিয়ে দিলাম, সেখানে দেখবেন স্বতন্ত্র প্রার্থীর কাছে এনসিপি। এটা আমার ধারণা, এই ধারণা ভুল হুম। হইতে পারে। আমার কাছে মনে হয় ইলেকশন ফেয়ার হবে, ইলেকশন ইলেকশনের মতোই হবে। হুম। এবং সেই ইলেকশনে বিএনপির সঙ্গে জামাতের ফাইট হবে, এটা। এবং সেই ফাইটটা হবে অনেক অনেক ডিফারেন্সে, অনেক ডিফারেন্সে ফাইট হবে জি। এইটা। কিন্তু তারপরেও কিন্তু এই ইলেকশন আমার কাছে মনে হয় না দুনিয়ার কাছে গ্রহণযোগ্য হবে। কারণ গ্রহণযোগ্য হবে না এই কারণে, যে কারণে আওয়ামী লীগ যখন নাকি জাতীয় পার্টিকে এটা প্রধান বিরোধী দল বানাইছিল, ওই যে বানানোর পদ্ধতিটা বিএনপি কে বাদ দেওয়া, ওইটা যেভাবে গ্রহণযোগ্য হয় নাই, এখানেও ঠিক একই জিনিস হবে। এখনো বাংলাদেশে ফেয়ার ইলেকশন যদি হয় এবং সবাই যদি অংশ নিতে পারে, তাহলে জামাত তো তৃতীয় দল। কাজে আপনি দ্বিতীয় দল অথবা প্রথম দল, ওই দুটোর মধ্যে একটাকে বাদ দিয়া আপনি তৃতীয় দলের সঙ্গে ফাইট করলেন, যুদ্ধ করলেন, আপনি একতরফা যুদ্ধ আপনি জিতে গেলেন। ওই যুদ্ধ জয়ে আনন্দ নাই, এবং ওই যুদ্ধ নিয়ে আপনি বাইরের মানুষের সঙ্গে কথাও বলতে পারবেন না। জি। এটা কিন্তু একটা বড় ক্রাইসিস হবে সামনে, আমি মনে করি। বিভিন্ন জরিপের মধ্যে চলছে যে কোন দল কত ভোট পাবে। এর মধ্যে ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স সম্ভবত নাম, তারা একটা জরিপ সম্প্রতি তারা বলছে যে 48% মানুষ এখনো মানে সিদ্ধান্তহীনতায় আছে যে তারা আসলে কোন দলকে ভোট দেবে। অতএব আপনারা যেটা বলছেন, সামনে আসলে অনেক পরিবর্তন হতে পারে। নিশ্চয়ই সেটারও একটা, ভোটারদের উপরেও একটা, তাদেরও একটা মনোভাব ঠিক করার ব্যাপার আছে যে তারা কোন দিকে যাবে। একটু মার্কিনীদের বা আমেরিকার ইন্টারেস্ট একটু বুঝতে চাই। আমাদের নির্বাচন নিয়ে বেশ সবসময় মার্কিনীরা কথা বলে। 24-এর নির্বাচনকে ঘিরে যেমন শুনতাম অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে হবে, এবারে সেই টার্মটি তারা উঠিয়ে নিয়েছে, বরং জাতিসংঘর একটা নতুন ব্যাখ্যা দিচ্ছে, যেটি আসলে শেখ হাসিনা যেরকম করে ব্যাখ্যা দিতেন যে অন্তর্ভুক্তিমূলক, মানুষ ভোট দিতে পারলেই, জনগণ ভোট দিতে পারলেই সেটি অন্তর্ভুক্তিমূলক হবে। ব্যাখ্যারও অনেক রকম পরিবর্তন হচ্ছে। আনিস আলম, কি তাদের ইন্টারেস্টটা কি, তাদের চালটা কি, বা তাদের অবস্থানটা কি মনে হচ্ছে এবারে নির্বাচনকে ঘিরে, এই যে বৈঠকগুলো হচ্ছে? তাদের চাল, এটা তো খুব
গভীর গবেষণার কোনো দরকার নাই। তারা যেহেতু সরকার পরিবর্তনে ভূমিকা রেখেছে সেটা এখন প্রমাণিত। তাদের তাদের নিজেদের বয়ানে হোক, শেখ হাসিনা বা আওয়ামী লীগের বয়ানে হোক, সব দিক থেকে, এবং যারা বিপ্লব করেছে তাদের বয়ানে হোক, সব দিক থেকে তো এটা প্রমাণিত যে মার্কিনীরা বাংলাদেশের সরকার পরিবর্তনে ভূমিকা রেখেছে। তো তারা যখন, এবং জাতিসংঘ এখানে এই যে রেখেছিল, তারপরে যেহেতু যখন বলছে যে যে আমাদের সামরিক বাহিনীকে অংশগ্রহণ করতে বিরত থাকার যে সত্যটা দিয়েছিল, তো সব দিক থেকে যদি আমরা মনে করি যে এই এই ইলেকশনে মার্কিনীদের ভূমিকা ছিল, তো মার্কিনীরা তো অবশ্যই চাইবে যে এখানে এমন একটা সরকার থাকুক যেটা তাদের বলয়ে থাকবে। এবং ডক্টর ইউনূস তাদের পছন্দের ব্যক্তি। যদিও এই সরকার কতটা পছন্দ করে সেটা নিয়ে বিতর্ক থাকতে পারে, কারণ কিন্তু স্টেট ডিপার্টমেন্টে তো সে প্রশংসা ইয়ের গুড বুকের একটা ব্যক্তি। মার্কিন পুতুল হিসাবে যারা তার সমালোচকরা বলবে যে মার্কিন পুতুল। তো মার্কিনীরা তো চাইবে এখানে এমন একটা সরকার হোক যেটা তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারবে। অবশ্যই সেটা বিএনপির পক্ষে সম্ভব, কিন্তু যেই দলটা, আমি বারবার বলছি, যেই দলটা এনসিপি এই ভূমিকাটা রাখলো এবং যাদের ক্রিয়েশনেও এদের ভূমিকা আছে, তো তাদেরকে এতিম করে দেওয়া বিষয়টা মার্কিনীরা কিভাবে নেবে, তাদেরকে আমি জানি না তাদেরকে ফেলে দিবে কিনা। এবং মার্কিনীদের সাথে জামাতেরও একটা ভালো সম্পর্ক আছে। মার্কিন এমবাসিতে বহু জামাতের লোক কাজই করে স্বয়ং। তো তাতে করে মনে হয় যে আহ আহ, সব দিক থেকে আমেরিকার ভূমিকা এখানে রয়ে গেছে। আর যখন ইয়ে নাই, আওয়ামী লীগ এর অনুপস্থিতি, আওয়ামী লীগের অনুপস্থিতিতে যে কোনো যে এখানে যারাই আসুক তাদের সাথেই তাদের সখ্যতা আছে। কিন্তু বিশেষ সখ্যতা আমি এই জন্য বলতে চাচ্ছি যে, বারবার বলছি যে এনসিপির সাথে তাদের যে দহরম মহরম, তারা স্বাভাবিকভাবে চায় যে এনসিপির একটা পজিশন এখানে থাকুক। এবং সেই আলোকে আপনি ডক্টর ইউনূস বলেন, যে আলী রিয়াজরা বলেন, মার্কিন এমবাসি বলেন, সব দিক থেকে তাদের একটা ভূমিকা এখানে থাকবে। কিন্তু কিভাবে তারা থাকবে সেটাই আমি জানি না এখনো, সেটা এখনো ক্লিয়ার না। ওই যে ভাই বলতেছে যে একটা ফেয়ার ইলেকশন হবে, তো এবং সেই ক্ষেত্রে এনসিপির কোনো পাত্তাই থাকবে না। জানেন, আমি এত এত ইয়ে করতে পারছি না, কিন্তু আমি এটুকু এটুকু বুঝতে পারছি যে তাদের একটা অবস্থানের জন্য মার্কিন দূত যারাই এখানে থাকুক তারা আপ্রাণ চেষ্টা করবে। জি। জনাব মাসুদ কামাল, আপনার কি মনে হয় মার্কিনীদের স্বার্থ, ভূমিকা বা তাদের চাওয়া কি? এই একটা প্রশ্ন করি, সাথে সাথে এটাও একটু আপনার কাছ থেকে দুটো প্রশ্ন একবারে করে ফেলি যে আহ, আওয়ামী লীগ তারা এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, যেটা বোঝা যাচ্ছে। কিন্তু তাদের আসলে চাওয়াটা কি হতে পারে? তাদের নিশ্চয়ই কোনো পরিকল্পনা, ষড়যন্ত্র কিছু না কিছু থাকবে নির্বাচনকে ঘিরে। তাদের চাওয়াটা কি হতে পারে, নির্বাচন হোক নাকি না হোক? না, আমি আপনার মার্কিনীদের যে ভূমিকাটা এটা নিয়ে আনিস আলম যেটা বললেন, আমি তার সঙ্গে মোটামুটি একমত। আসলে তারা এরকমই কিছু একটা করবে, এটা নিয়ে আমি আর বেশি না বাড়াই। আমি বরং আওয়ামী লীগের পার্টটা বলি। আওয়ামী লীগের এটা তো সত্য যে আওয়ামী লীগের যত নেতা আছে মোটামুটি সবাই বিদেশি, যারা নাকি মোটামুটি আপনার হুম। পরিচিত লোক, যাদেরকে চেনে, যারা দায়িত্বে ছিলেন, তারা হয় বিদেশে নয় চেনে। এই দেশে তারা মুক্ত ভাবে বিচরণ করছেন এমন মনে হয় না আমার কাছে। যারা বিদেশে আছেন এরা কিন্তু আসলে আওয়ামী লীগের এতদিন ধরে ফেজ ছিলেন, বাট এরা কিন্তু আওয়ামী লীগের যে মানে তাদের সিদ্ধান্তের কারণে একটা সিদ্ধান্ত দিলেন এতে এই দেশে আওয়ামী লীগের যারা সমস্ত নেতাকর্মী আছে, সমর্থক আছে, তাদের কি সমস্যা হতে পারে, তারা কি বিপদে পড়তে পারে, এটা কিন্তু বিদেশে অবস্থানরত ওই আওয়ামী লীগের নেতারা হুম। মোটেই বিবেচনা করে না। তারা হলো আওয়ামী লীগের ক্রিম খাওয়া লোক। আওয়ামী লীগকে তারা ব্যবহার করে তারা নিজেরা প্রচুর অর্থ করে কামাইছে, কামাই নিয়ে এখন বিদেশে বসে আছে। এবং বিদেশে বসে তারা কিন্তু যাওয়ার সময় হয়তো অনেকে টাকা নিয়ে যেতে পারছে, অনেকে পরে নিয়ে গেছে। এদের সঙ্গে অনেকের সম্পর্ক আছে, কাজে তারা এখান থেকে টাকা নিতেও পারে। কারণ সম্পর্ক না থাকলে আপনি দেখবেন যে মানে তারা এত আরামে এত নিরাপদে কিভাবে দেশ ছেড়ে চলে গেল। মাত্র হাতে গোনা দু একজন লোক ধরা পড়ছে, বাকি এত ধরাই পড়ে নাই। এরা বাইরে বসে বসে ওই অনলাইনে, ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের কর্মসূচি দেয়। এবং এদের আসলে এই দেশে এখন আর কোনো গ্রহণযোগ্য আছে বলে আমি মনে করি না। যদি কখনো আওয়ামী লীগ ব্যাক করে দল হিসাবে, ওদেরকে নিয়ে যদি আওয়ামী লীগ ব্যাক করতে চায়, তাহলে সেটা হবে আওয়ামী লীগের জন্য একটা বড় বিপদ। এটা হলো আমার ধারণা।
কারণ ওই লোকগুলি কিন্তু যেই জরিপটার কথা বলছিলাম মাসুদ কামাল, ব্র্যাক ইনস্টিটিউটের, তারা আবার বলছে যে এখনো 7.3% তাদের প্রতি সমর্থন, যেটি অক্টোবরে ছিল 8.9%। তাদের গবেষণা মানে তাদের রিসার্চ অনুযায়ী বলছে, মানে তাদের এই পরিমাণ সমর্থন, মানে ভোটার ভোট দেবে সামনে নির্বাচনে। ব্র্যাকের যে জরিপটা না, এটা আমার কাছে খুব একটা মানে কনফিউজিং মনে হয়েছে। আমি আপনাকে ওই জরিপটা নিয়ে একটু বলি। আচ্ছা। কনফিউজিং এর কারণে তাদের জরিপ করার পদ্ধতিটা কি ছিল, তারা কিন্তু এটা টেলিফোনে নিচ্ছে। টেলিফোনে জরিপ কিন্তু ভয়ঙ্কর। সাধারণ মানুষ সত্য কথাটা বলে না, কারণ তারা জানে আমার এই টেলিফোন নাম্বারটা রেজিস্টার্ড, এই টেলিফোন নাম্বার আমি এনআইডি কার্ড দিয়ে দিচ্ছি, আমি কি বলবো না বলবো এটা হয়তো তারা রেকর্ড করবে। তারা এই রিস্কে যাবে না। ওখানে এনসিপির ভোট যে বাড়ছে এটা এই কারণে বাড়ছে, আর কিচ্ছু না। আমি আওয়ামী লীগকে ভোট দেবো এটা টেলিফোনে জরিপে কেউ বলবে না, বললে হচ্ছে মানে একদম পাড়ার আওয়ামী লীগ না, আমি 7% কেমন করে হইলো, আমি তো এটাই তো অবিশ্বাস লাগছে আমার কাছে, এটাই রিয়েলিটি। আর 2 নম্বর কথা হলো যে 48%, 48.5% তারা বলছে তারা সিদ্ধান্ত নেয় নাই। এই যে সিদ্ধান্ত না নেওয়া লোক, এর মধ্যে প্রচুর আওয়ামী লীগ আছে। তারা আছে এই কারণে তারা আসলে বুঝতেও পারছে না। ওখানে 48.5%, যেটা নাকি 8 মাস আগে ছিল 38%, মানে 10% বেড়েছে। এদের কি কারণে বেড়েছে? এই 8 মাস আগে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ ছিল না, নিষিদ্ধ কিন্তু এর মধ্যে হয়েছে, হওয়ার কারণে এটা বেড়ে গেছে। তারা কনফিউজ যে আসলে নির্বাচনটা কে থাকবে, ব্যালট পেপারে কার কার নাম থাকবে, ব্যালট পেপারে কি কি মার্কা থাকবে, তাদের মধ্যে একটা কনফিউশন আছে। যে কারণে এদের অনেকে হয়তো শেষ পর্যন্ত ভোটও দিতে যাবে না। কিন্তু আবার কিছু লোক যাবে, যাকে না ভোটের অপশন করছে, হয়তো না ভোটে কিছু লোক গিয়ে ভোট দিয়ে আসবে। এটা আপনি দেখবেন এবার না ভোটের দাপট, এবার দাপট দেখেন আপনি, এবার অনেক না ভোট কিন্তু না ভোট তো সম্ভবত আমি যতটুকু দেখলাম যে তখন দেয়া যাবে যখন একজন, মানে বিকল্প নাই সেখানে। বিকল্প থাকলে তো না ভোটের অপশন মনে হয় থাকবে না। রাইট। বিকল্প থাকলে থাকবে না এটা আমি জানি না, তো এটা আমি বলতে পারছি না। তাহলে হ্যাঁ, এটা থাকা বিএনপি উচিত ছিল। প্রতিবাদ করছে। না, আমি যত জানি সারা দুনিয়ার যে ঘটনা আমি জানি, যেমন নোটা ভোটটা কিন্তু আপনার যদি 10 জন ক্যান্ডিডেট থাকে তাও এখানে না ভোট থাকে, কারণ সে মনে করে এই 10 জনে তাকে কাউকে পছন্দ হয় নাই, সে না ঠিক ভোট আছে, দিবে। মাসুদ ভাই, আপনি যেটা বলছেন সেটা হ্যাঁ, অতীতে ছিল। এরা এখন নতুন যে অ্যামেন্ডমেন্ট করছেন সেখানে বলছে যে বিনা প্রতিদ্বন্দ্বিতা আমরা নির্বাচিত হতে দেব না, সেখানে আমরা না লাগিয়ে দেব। এটা লাগে কিন্তু লাভ কি? হুম। এইটাই একটা ফাউল সিস্টেম করছে যে এখানে এটা তো কোনো না ভোট। সিস্টেম আছে নাকি? সারা দুনিয়াতে ওইভাবে চলে। এবং ইন্ডিয়াতেও কিন্তু না ভোট আছে, না ভোট না, ইন্ডিয়াতেও আছে। আমরা তো ছিল, আমাদেরই তো ছিল, ইন্ডিয়া কেন আমাদের করতে ছিল যাবে? আগে 2008-এর নির্বাচনে আমাদের না ভোট ছিল, হুম। সেটা সব সময় থাকবে। আর এরা যদি এটা করে থাকে, আমি ঠিক শিওর নাম জানি না এটা, তাহলে তো এই না ভোটের কোনো অর্থ হয় না। তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে আওয়ামী লীগ যদি ওই বাইরে যারা আছে তারা কিন্তু নিজেদের স্বার্থ ছাড়া কিচ্ছু বুঝে না। তারা আওয়ামী লীগের এখন মানে আমি মনে করি আওয়ামী লীগের ওই অনুসার না। যারা বাইরে আছে তারা নিজেদের কিভাবে পুনঃস্থাপন করা যাবে, নিজেরা কিভাবে পুনর্বাসিত হতে পারে, তারা ওই চিন্তা করতেছে। তাদের এক একটা উদ্ভট উদ্ভট সিদ্ধান্ত নেয়। ওখানে এই যে নানক সাহেব দেখলাম একটা, কিন্তু বিরাট সিফাহ ছাড়া সাচ্ছে, ওখান থেকে সে সিদ্ধান্ত চমক দিন এটা হবে, তমুক দিন এটা হবে, ঘোষণা দিয়ে দলটাকে হাস্যকর বানায়। আর এখানকার মানুষটা মাঠে নামবে না ওদের কথায়, এবং বরঞ্চ এখানকার মানুষ যারা আছে ওই ঘটনাকে কেন্দ্র করে আর বিপদে পড়ে। কাজে ওই লোকগুলি আপনার ধীরে ধীরে হারাই যাবে, ওদের কোনো কাজকর্ম নাই, বাইরে বসে বসে এক একটা করে ঘোষণা দিবে। কিন্তু আওয়ামী লীগকে যদি দাঁড়াতে হয়, আওয়ামী লীগ এই দেশে যারা আছে এখনো তাদের মাধ্যমে দাঁড়াতে হবে। এবং এই নির্বাচনে কিছু আওয়ামী লীগের লোক কিন্তু স্বতন্ত্র হিসাবে দাঁড়াবে বলে আমার ধারণা। আমি জানি না জি। হবে কিনা, বাট আমার ধারণা, আমার কেন যেন মনে হয় কি কিছু লোক আছে যারা স্বতন্ত্র হিসেবে দাঁড়ায় যাবে। তাদের সংখ্যা হয়তো কম হবে, কিন্তু তাদেরকে দাঁড়াতে দেবে কিনা আমি তাও জানি না। যদি দাঁড়াতে দেয় তা দাঁড়াতে দেবে না কে, মানে দাঁড়াতে দেবে এই সন্দেহটা কেন? এখন যারা দেয় না, আচ্ছা একটা বলেন আপনি, একজন লোক একসময় ছাত্রলীগ করতো অথবা আওয়ামী লীগ করতো, তারা ধরে পিটাচ্ছে না? পিটাচ্ছে তো, তার বিরুদ্ধে কোনো মামলা নাই, তার অপরাধ কি? একসময় আওয়ামী লীগ করতো, আওয়ামী লীগের অমুক কমিটির সদস্য আছে, যে দাঁড়াবে তার বিরুদ্ধে এগুলো হবে, সমস্ত মব হবে। কিন্তু দেখেন আপনি, যদি মব হয় তাহলে তো, যদি তার যদি সে সম্ভাবনাময় হয় তাহলে তো আরো বেশি মব হবে। তবে তখন আবার আইন শৃঙ্খলা কি থাকবে আমি জানি না। যদি আর্মি তখন সব জায়গায় যদি থাকে তাহলে আইন শৃঙ্খলা ভালো হতে পারে। জি। আপনি আওয়ামী লীগের কর্মসূচির কথা বলছেন, সেই প্রসঙ্গটাতে আমি একটু আসবো, কিন্তু নির্বাচনের সাথে আর একটা প্রশ্ন আনিস আলমগীর আপনার কাছে একটু জেনে নেই যে
এক-এগারোর পদধ্বনি শুনতে পাচ্ছিলেন কদিন আগে মাহফুজ আলম। নাহিদ ইসলামও সম্প্রতি বললেন যে জাতীয় ঐক্য না রাখতে পারলে এক-এগারোর, তিনিও এক-এগারো দেখতে পাচ্ছেন। এই এক-এগারোটা মানে শুরুর দিকে দেখতেন, 5ই আগস্টের পরপর বেশ কিছুদিন মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুব এক-এগারোর কথা বলতেন। এখন মাহফুজ আলম, নাহিদ ইসলাম ইনারা এক-এগারোর কথা বলছেন। এক-এগারোর কথা এখনো কেন আসছে এবং একটু পক্ষ চেঞ্জ হয়ে আসছে কেন? 1-11 একটা জুজু। 1-11 যদি না হয় আমাদের কথা শুনুন, অথবা সামরিক বাহিনী আসবে। 1-11 মানে কি? সামরিক বাহিনী আসা। সামরিক বাহিনী আসা মানে কি? বিএনপির ক্ষমতায় যাওয়া, আরো পিছিয়ে যাওয়া, বা নির্বাচিত একটা সরকার আসা, পিছিয়ে যাওয়া। তো তাহলে কম্প্রোমাইজ করো, এই অর্থে 1-11 জুজু দেখানো হচ্ছে। অন্য কোনো অর্থ তো আমি বুঝি না। আর 1-11 আসা অস্বাভাবিক কেন? যখন আপনি অনিশ্চয়তায় যাবে, যখন আপনি হানাহানি করবেন। এখন আওয়ামী লীগ তো এখানে কোনো সিনই নাই। তো আওয়ামী লীগের অনুপস্থিতিতেও আপনাদের যখন শান্তি নাই, একদল আরেক দলের বিরুদ্ধে লাগছেন, ইলেকশন করবেন না, ইলেকশনে যাবেন না, যে হুম। ইলেকশনের জন্য এত মায়া কান্না, এত 3-8 3 বার ইলেকশন করতে পারেন নাই, তো সেই মায়া কান্নার জায়গায় এখন ইলেকশন নিয়ে তালবাহানা করছেন, ইলেকশনে যাব কি যাব না। কিছু মানুষ এখনো বিভ্রান্ত যে 48% ভোট হবে কি হবে না, ইলেকশনে যাব কিনা। তো সবকিছু মিলিয়ে তো সেই জন্যই আহ, বিষয়টা দাঁড়ায় আর কি। 1-11 ওই জন্যই যুজু, যে যদি না হয় তাহলে দেখো আরো পিছিয়ে যাবে। আমার মনে হয় যে 1-11 সম্ভাবনা যেমন আছে, তেমনি সম্ভাবনা নাইও। সম্ভাবনা নাই, আপনারা এককভাবে ইলেকশন করেন, এখানে তো আওয়ামী লীগ নাই। আপনারা এককভাবে মানে আপনারা নিজেরা নিজেরা ইলেকশন করেন, তো তাহলে তার 1-11 এখানে সম্ভাবনা দাঁড়ায় না। আর আপনারা যদি ঝগড়াপাটি করেন, তার মানে আওয়ামী লীগ আসার সম্ভাবনা থাকে। তারপর তার মানে হচ্ছে অন্য পক্ষ, তৃতীয় পক্ষ আসার সুযোগ থাকে। তখন এই এই গোলযোগ যদি লেগে যায়, স্বাভাবিকভাবে মানুষও তো ওয়েলকাম করবে 1-11-কে। 1-11 যখন এর আগে এসেছিল তখন তো মানুষ ওয়েলকাম করেছিল। মানুষের তো মনে হয়েছিল যে তত্ত্বাবধায়ক সরকার তথাকথিত যে ছিল, সেটা একটা জগদ্দল পাথর ছিল, সেটা সরে গিয়ে আর্মি একটা মানুষের মধ্যে সুবাতাস এনে দিয়েছিল, যদিও তারা সফল হয়নি চূড়ান্ত ভাবে। কিন্তু ওই তাৎক্ষণিকভাবে তো মানুষ দেখেছে যে এরা ছাড়া উপায় ছিল না। দেশের হানাহানি তখন যে পর্যায়ে চলে গেছে, লোকে বইটা থেকে শুরু করে একদল আরেক দলকে পিটানো। তো এমন পরিস্থিতি যদি আবার তৈরি হয়, তাহলে তো হবে বাংলাদেশে যত রাজনৈতিক পরিবর্তন, যে যত কথাই বলুক, বিরাট অভ্যুত্থান, বিপ্লব, হেন তেন, আর্মির অংশগ্রহণ ছাড়া তো কোনোটাই হয় নাই। সে 90 হোক আর 2024 হোক। 90-তে যখন আন্দোলন হয়েছিল, আর্মি যখন উইথড্র করেছিল এরশাদের উপর সমর্থন, বিপ্লব হয়ে গেছে। এই 2024-এর 15ই আগস্ট তাই, আর্মি নিষ্ক্রিয় ছিল। আর্মি বলেছে আমাদের পক্ষে সম্ভব না, আপনি যান, অন্য কোনো দেশে আপনাকে পাঠানোর ব্যবস্থা করছি। এখানেও তাই হয়েছে। সো আমরা গণতন্ত্রকামী যে লোকজন যে এত বেশি আশাবাদী যে আমরাই সব বিপ্লব করে ফেলেছি, তা তো না। আর্মি তো এখানে একটা বড় অংশ। তো আর্মি যদি চায়, এই দেশের পরিস্থিতি যদি আরো খারাপ হয়, তাহলে আর্মি আসতেও পারে, সেটাকে আমরা কেউ উড়িয়ে দেবো না। জি, মাসুদ কামাল, আপনি কি এক-এগারোর সম্ভাবনা বা শঙ্কা কিছু দেখছেন? এসে আমি না একটা কথা বলি, যে আইনসালুম একটা শব্দ উচ্চারণ করো না, যে জুজু, জুজুর ভয় দেখানো হয়েছে। আমি এটাকে একটু বলি আপনাকে। আচ্ছা, 1-11 জিনিসটা কি এটা বলেন তো আমাকে। 1-11 কেন হয়েছিল, কেন এসেছিল, এটা আপনার ঘটনা নিশ্চয় মনে আছে। হুম। 2007-এর জানুয়ারির 22 তারিখে একটা ইলেকশন হওয়ার কথা ছিল। সেই ইলেকশনে এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, সেই তত্ত্বাবধায়ক সরকারের তখন প্রেসিডেন্ট ছিলেন ইয়াজউদ্দিন আহমেদ, এবং সেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন ইয়াজউদ্দিন আহমেদ নিজেই। উনি প্রেসিডেন্ট, উনি প্রধান উপদেষ্টা। কেন? প্রথমে বিএনপি ক্যারিকেচার করে আনতে চাইছিল KM হাসানকে। KM হাসান আসতে চান নাই, বিব্রত হয়েছেন এক পর্যায়ে আওয়ামী লীগের আন্দোলনের কারণে। তারপরে নানা ক্যারিকেচার করে ইয়াজউদ্দিন আহমেদকে ওনারা বানাইলেন উপদেষ্টা। তো সেই নির্বাচনটা যখন তারা 22 তারিখে করবে, তার আগে কিন্তু আওয়ামী লীগ এক পর্যায়ে সবাই তারা উড্র করলো যে আমরা কোনো ইলেকশন করব না। তাহলে একতরফা নির্বাচনের দিকে দেশ অগ্রসর হচ্ছিল। যে নির্বাচনটা 2014-তে আওয়ামী লীগ করছে, সেই নির্বাচনটা কিন্তু 2007-এ বিএনপি করার উদ্যোগ নিয়েছিল, হয়ে যেত নির্বাচন। তখন থামাইছে কে? আর্মি লোকজন যে থামাইছে। আর্মি যে বলছে যে এইভাবে একতরফা নির্বাচন করা ঠিক হবে না, তারা কিন্তু থামাইছে। তো এইটা জানুয়ারির 11 তারিখ থামাইছে, মানে ওই নির্বাচনে 11 দিন আগে ঘটনাটা হুম। ঘটেছে। তখন আবার নতুন করে প্রধান উপদেষ্টা বানানো হয়েছে ফখরুদ্দিন আহমেদ, এটসেট্রা, তারপর তো কাহিনী জান। এখন তখন কিন্তু আওয়ামী লীগ বলেছে
যে এই সরকার আমাদের আন্দোলনের ফসল বলেছে। এই শেখ হাসিনা বলেছেন যে এরা যা কিছু করবে সবকিছুকে আমরা যদি ক্ষমতায় যাই আমরা এগুলিকে দিব, মানে আপনার মেনে নিব, ক্লিন চিট মেনে দিব নিতে। আপনার সবগুলিকে, বলবো এগুলো তো বলছে তো। তাহলে আওয়ামী লীগ তো এই সরকারকে চেয়েছে। আচ্ছা, তারপরে দেখা গেল ক্ষমতায় আসার পর এই ১/১১ সরকারের সবচেয়ে বড় সমালোচক কে হয়ে গেল? আওয়ামী লীগ হয়ে গেল। কেন হইল? হইল এই কারণে যে আওয়ামী লীগের তখন এই তত্ত্বাবধায়ক সরকারের সিস্টেমটাকে বাতিল করার জন্য একটা অজুহাত দরকার ছিল। হুম। আমার এই এই কাজটা তারা করলে ১/১১। তো ১/১১ খারাপটা কি বুঝান তোমার আপনি? ১/১১ একটা একতরফা নির্বাচনের হাত থেকে দেশকে রক্ষা করছে, করছে রে ভাই, এটা রিয়েলিটি। হুম। তারপরে যারা দায়িত্ব নেওয়ার পরে এক লম্বা সময় থাকছে, এটা আমরা সমালোচনা করছি। এখনো তো এই সরকার, হাসিনা সরকারের পথের উপর আমরা একটা সরকার আছি, আমরা তো সবাই মিলেই আনছি। আমরা তো ইউনূস সরকারকে কখনো খারাপ বলি নাই, কিন্তু মানে ইউনূস সাহেবকে যে প্রধানমন্ত্রী সে বানাইছে আমরা কি খারাপ বলছি? ওই সময় তো তার কোনো বিকল্প ছিল না। এখন আমরা বলতেছি আপনারা এই কাজ পারেন না, ওই কাজ পারেন না, সেই কাজ পারেন না। আর যদি কাজ না পারেন তার তো আমি সমালোচনা করতেই পারি। এখন যদি তারা এই নির্বাচন ঠিক মতো দিতে না পারে, যদি নির্বাচন দিতে দেরি করে অথবা নির্বাচন দিতে অপারগতা প্রকাশ করে অথবা সেরকম বাস্তবতা তৈরি হয়, তাহলে অনেক কিছু হতে পারে। তাহলে ১/১১ বলেন, ২/১২ বলেন, কি হবে আমি জানি, কোন দিন আসবে তা আমরা তো জানি না। কাজে হুম। এটাকে সবাই যেমন বলতেছে যে আর্মি আসতে পারে, আর্মিও আসতে পারে, কিন্তু আর্মির প্রধান তো সরাসরি বলেছেন যে আমরা চাই নির্বাচনটা হয়ে যাক। এবং এখন পর্যন্ত দায়িত্ব নেওয়ার পর থেকে, মানে এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে আর্মির কোনো একটা আচরণে কি কারো মনে হয়েছে যে আর্মি ক্ষমতা গ্রহণ করার জন্য আগ্রহী? আমি তো ভাই দেখিনি এরকম। আর্মিকে যেভাবে কিন্তু তিনি প্রকাশ্যে আবার ওই যে মানে 18 মাসের একটা একটা সময়সীমা দিয়ে রেখেছেন, তারপরে কি মানে 18 মাস পর্যন্ত সহযোগিতা করবেন বলেছিলেন। ইলেকশন তো ১৮ মাসের সময় সীমার মধ্যে হচ্ছে। হ্যাঁ। এখন যদি না হয় তখন একটা সম্ভাবনা, আশঙ্কা, যাই বলেন না কেন, থাকতেও পারে। বাট সেইটা নিয়ে এত উত্তেজিত হওয়ার কিছু নাই আমি মনে করি। আচ্ছা, আচ্ছা, কিন্তু মানে সেই বিষয়টা একটু ভাবছিলাম যে আগে এই ১/১১ সম্ভাবনা শঙ্কা পদধ্বনি শুনতেন হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এখন সেটা বেশি শুনছেন মাহফুজ আলম এবং তার সহযোদ্ধা নাহিদ ইসলাম, তাদের মুখ থেকে এটা শোনা যাচ্ছে। এই জন্য আসলে বিশেষ করে আরেকবার একটু জানছিলাম। আমি একটু এই প্রশ্নটাও করতে যাই, আপনি মাসুদ কামাল আপনি বলছিলেন আওয়ামী লীগের কর্মসূচি দিচ্ছে বাইরে বসে বসে, কিন্তু 15ই আগস্ট তাদের একটা কর্মসূচি সবসময় থাকে, জাতীয় শোক দিবস তারা তাদের সময় পালন করেছে, শোক পালনের। কিন্তু আমরা দেখছি প্রেস সচিব তিনি বলছেন যে এই 15ই আগস্ট দিনটিও 31 মানে বাকি আগস্টের 31 দিনের মতোই কেউ ধানমন্ডিতে বা কোথাও কর্মসূচি করতে গেলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একটু মানে আইন অনুযায়ী কি ব্যবস্থা নেওয়া হবে? যদি আওয়ামী লীগ করতে যায় তাহলে না হয় বুঝলাম যে আওয়ামী লীগের কার্যকলাপ নিষিদ্ধ তাদের বিরুদ্ধে, কিন্তু কেউ যদি করতে যায়, সাধারণ মানুষদের মধ্যে কেউ যদি করে, তাহলে আসলে আইন অনুযায়ী কি ব্যবস্থা নেওয়ার আছে? যেন মাসুদ কামাল আপনি একটু যদি ছোট করে আগে বলেন। এখানে ভাই উনি যেটা বলছেন এটা উনি ওনার মেধা, ওনার রুচি, ওনার আকাঙ্ক্ষা, এই সবগুলিকে মিলাইয়া উনি কথাটা বলছেন। এটা এটা আইনগত ভাবে একটা অশুদ্ধ বক্তব্য ওনার। যে উনি কিন্তু বলেন নাই যে যদি আওয়ামী লীগ কোনো কর্মসূচি নেয়, যদি বলতেন যে আওয়ামী লীগ যদি কোনো কর্মসূচি নেয় তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, তাহলে ঠিক ছিল। কিন্তু যদি উনি বলছেন যদি কেউ কর্মসূচি নেয়, যে কেউ কর্মসূচি নিতে পারে। আমি হুম। বাসায় একটা মিলাদ করবো ভাই, আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি, ওনার মৃত্যুটা আমার পছন্দ হয় না, আমি ওই জন্য শোকাহত থাকলাম এবং আমার বাসায় একটা মিলাদ করলাম, মিলাদের আয়োজন করলাম। মিলাদ আমার একটা কর্মসূচি হতেই পারে, আমি নিলাম। উনি কি করবে? মানে কোন আইনে আটকাবে? হুম। উনি আমাকে কোন আইনে আটকাবে? গাইড যদি আটকাইতে পারে, আমি প্রধান উপদেষ্টা, প্রেস সেক্রেটারি, সিনিয়র সচিব, আমি অতএব আমি তারা আটকাই দেবো, এই পাওয়ার খাটাতে পারে। এছাড়া আর কিছু নাই। কথাবার্তা বলার সময় কিছু খেয়াল করে বলে না তো ভাই, উনি তো খেয়াল করে কথা বলেন না। এটা কোনো লজিক আছে? যদি কেউ কর্মসূচি না, আচ্ছা কি কর্মসূচি তাও বলে নাই কিন্তু। আপনি দেখেন, পড়ে দেখেন, যদি হুম। কেউ 15 আগস্টে কোনো কর্মসূচি না দিলে, তো 15 আগস্টে বিএনপি একটা কর্মসূচি নিয়ে বসে আছে, তারা জন্মদিন পালন করবে, সেটা কি হুম। হবে? 15 আগস্ট কি আগস্টের আর 31টা দিনের মতো না? বিএনপির কাছে তো না, আমার কাছেও না, হতেই পারে আলাদা। 15 আগস্টে তো এমনি কারো জন্মদিন হইতে পারে, সে কোনো সেটা পাঠিয়ে দিতে পারে, পারে না? তার কি হবে? কি বলে না বলে, মানে যা মনে হয় তাই বলে, ক্ষমতা পাইছে তো। এখন সমস্যা হচ্ছে কি, এই লোকগুলি ভুলে গেছে যে এই দিনটাই শেষ দিন না, এইভাবে হয় না। আপনার কথা মাথায় রাখবেন, শেখ হাসিনা কি খারাপ করছে না করছে এটা শেখ হাসিনা বুঝবে।
সে জীবিত আছে, তারা আপনি মামলা মাথায় নিয়ে আসেন, তার বিরুদ্ধে তারা আপনি 5 লাখ ফাঁসি দেন, আমার ওটা তার ব্যাপার, ওটা আদালতের ব্যাপার আর তার ব্যাপার, আমার কোনো আপত্তি নাই। কিন্তু কন্যার কারণে আপনি পিতাকে অপদস্থ করবেন, এটা পৃথিবীর কোথাও নাই। তো মৃত পিতাকে, যে পিতা আজকে থেকে মানে আপনার 50 বছর আগে মারা গেছেন, তারে আপনি আজকে তার কন্যার কারণে সেই দিবেন, শাস্তি দিবেন, এটা হয় না। এর কি বলে এই সমস্ত লোক এগুলো? জি, মানে আমি এগুলো হলো একটু মানে মানে হুম, প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এরা করছে। তো প্রতিহিংসা দেখানোর জায়গা এটা না। প্রতিহিংসা আরেকটা প্রতিহিংসাকে ডেকে আনে, এটা মাথায় রাখতে হবে। আমরা ভেবেছিলাম কি ডক্টর ইউনূস যখন আসলো, আমি সত্যি বলি, আমি আমার মনের কথাটা বলি, আমি ভেবেছিলাম উনি বোধহয় সবাইকে নিয়ে, সমস্ত দল মতকে নিয়ে একটা ঐক্যবদ্ধ দেশ গড়ে তুলবে। উনি তো প্রায় ঐক্যের কথা বলেন। উনি আওয়ামী লীগ 15 বছর 17 বছর ধরে পুরো দেশটাকে বিভক্ত করার চেষ্টা করছে, যে বিএনপি একটা সন্ত্রাসী দল, জামাত একটা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী দল, এগুলি বলে বলে দেশটাকে ভাগ করে দিচ্ছিল আওয়ামী লীগ। হুম, এখন এই ভদ্রলোক এসে আওয়ামী লীগ 15 বছরে যা করছে, সে 15 মাসেই তার চেয়ে বেশি করার চেষ্টা করতেছে।